আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমার প্রিয় একজন মানুষ, একজন গুণী চলচ্চিত্র নির্মাতা সারোয়ার হোসেন ভাই। আজকে তার সঙ্গেই কথা বলবো এবং অনেক সময় ধরে তার সঙ্গে আড্ডা দিব। চলুন তার সঙ্গেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, ইনশাআল্লাহ ভালো আছে। ভাইয়া, আপনি চলচ্চিত্রে কত সালে কার মাধ্যমে আসেন? এটা একটা ইতিহাসও বটে। জি, সংক্ষিপ্তভাবে বলবেন। মানে আমরা এসএসসিতে তখন একটি সিলেবাস ছিল জি, ফিল্ম মেকিং। ওটা পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলাম। চলচ্চিত্রের পরিচালক এত কিছু, এত বড় মাপের জিনিস হয়। তো আমি যখন চারুকলায় লেখাপড়া করি, ভর্তি হয়েছি, ডিগ্রি পরীক্ষা দিব চারুকলা থেকে, ঠিক তখন আমার পরিচালক আজিজুর রহমান সাহেবের সঙ্গে পরিচয় হয় কাকতালীয়ভাবে। জি। তো উনি আমার সব কিছু শুনে, তার আগে আমি মঞ্চ নাটক করতাম দীর্ঘদিন, রেডিওতে ভোকাল আর্টিস্ট ছিলাম, এই প্রজ্ঞা এগুলো দেখে উনি বললো যে তুমি এই চারুকলায় পড়ে কি করবে। আমি নিজেও, আজিজুর রহমান নিজেও চারুকলার আর্টিস্ট, বললো যে চারুকলা করে কি করবা, তুমি ফিল্মে আসো, তোমার ব্রাইট ফিউচার আছে। এই সিনেমাতে 1984 সালে আমি সিনেমাতে আসি। প্রথম ছবি ছিল রঙিন কাঞ্চনমালার অর্ধেক কাজ থেকে আমি ঢুকেছিলাম। পরবর্তী ফুল ছবি করি আলী বাবা 40 চোর। এভাবে আজিজুর রহমানের সঙ্গে আমি প্রায় 28টি ছবি করেছি। সহকারী হিসেবে। আপনি সহকারী পরিচালক হিসেবে সর্বমোট কতগুলো চলচ্চিত্র? 65টি। 65টি। উল্লেখযোগ্য কয়েকজন চলচ্চিত্র পরিচালকের নাম বলেন। আমি মূলত আজিজুর রহমানের স্ট্যান্ড ছিলাম, তার মরার আগ পর্যন্তই তার সব ছবিতে করেছিলাম। এই 1984 সাল থেকে এই মৃত্যু পর্যন্তই যতগুলো ছবি করেছেন আমি সহকারী পরিচালক ছিলাম। শেষ দিকে উনি আমাকে আর সহকারী লিখতেন না। আমরা তো এখানে একটি নিয়ম আছে, প্রথম সহকারী পরিচালক লিখে, তারপরে প্রধান সহকারী পরিচালক লিখে, তারপর পরিচালকের একান্ত সহকারী লিখে, তারপরে লিখে সহযোগী পরিচালক। সহযোগী মানে যখন পরিচালকের সমমান হয় তখন সহযোগী। তো যেহেতু আমি 91 সালে পরিচালক হয়েছিলাম, জি, সেহেতু আমাকে তার পরের ছবিগুলোতে সহযোগী পরিচালক হিসেবে উনি টাইটেল দিতেন। তো যাই হোক, তো সেইভাবেই ছবি করা। ওনার সাথে ছাড়া আমাদের দাদাগুরু অর্থাৎ আজিজুর রহমানের ওস্তাদ, আজিজুর রহমানের শিক্ষাগুরু ক্যাপ্টেন এহতেশামুর রহমান, যিনি এই দেশে বাণিজ্যিক ছবির প্রবক্তা, জি, এই এহতেশামুর রহমানের সঙ্গে আমি 6টি ছবি করেছি। বাহ। এরপরে আমাদের ওখানে আরেকটি সিস্টেম ছিল, যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কম পড়তো তখন তো অনেক ছবি, অনেক হল, 1208টি হল, অনেক ছবি ছিল। তো অনেক ছবি থাকার কারণে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে মানে ভাগাভাগি হতো। একটা পরিচালকের হঠাৎ করে কাজ পড়ে গেছে, বলতো যে আমি তো অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি না, কি করি, আউটডোরে যাব কালকে। তখন আমাদের কাউকে না কাউকে যারা পরিচিত থাকতো তাদেরকে ডাকতো যে তোমার কি কাজ আছে, 1 মাস আমার কাজটা করে দাও, আউটডোরে চলো। সেই হিসেবেই আমি আব্দুল্লাহ মামুন সাহেবের 2টি ছবি করেছি, মরহুম জহিরুল হক সাহেবের 2টি ছবি করেছি, আফতাব খান পুলুর একটি ছবি করেছি, তারপরে ফাজলে হক সাহেবের একটি ছবি করেছি। আর বিভিন্ন, এই যে 65টি ছবি বললাম, বিভিন্ন পরিচালকদের আমাদেরকে ডেকে ডেকে নিত, ভাই একটু কাজ করতে হবে, ভাই একটু কাজ। এই সংখ্যায় আছে মইনুল হোসেন, উনি এখন আমেরিকাতে সেটেল। তারপরে মুজিবুর রহমান নামে আইনের হাতে একটি ছবি ছিল, ওনার সাথে। এরকম আমরা ভ্যারাইটিস পরিচালকদের সঙ্গে কাজ করতাম। অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আপনি ওনাদের সঙ্গে কাজ করার। আপনার সহকারী পরিচালক হিসেবে যতগুলো মুভি করেছেন তার মধ্যে হিট উল্লেখযোগ্য চলচ্চিত্র কি? সহকারী পরিচালক। হ্যাঁ, সহকারী পরিচালক হিসেবে যে ছবিটি আমার নিজের মনেও দাগ কেটেছিল এবং দর্শক খুব ভালোভাবে নিয়েছিল, সে একটি ছবি হলো ঘর ভাঙা সংসার। হ্যাঁ, আজিজুর রহমানের, ইউটিউবে আছে। ছবিটি বড় মারাত্মক ভালো একটি ছবি। উল্লেখযোগ্য কয়েকটি নাম বলো না। এর সঙ্গে আছে রঙিন কাঞ্চনমালা, দিল, জিদ, লজ্জা। এহতেশাম সাহেবের চাঁদনিতেও কিছু কাজ করেছিলাম, কিন্তু ওখানে উল্লেখযোগ্যতা নাই। তারপরে আমরা ডাবিং পার্টে কাজ করতাম, তখন এহতেশাম সাহেবের ডাবিং পার্টে কাজ করেছিলাম চাঁদনি। তারপরে ওই যে আব্দুল্লাহ মামুন ভাইয়ের দমকা করেছিলাম কাজ, জহুরুল হকের একটি ছবি করেছিলাম। এগুলো ভালো গেছে, ভালো। তখন একটি ব্যাপার ছিল, মানে ব্যাপারটা এরকম, 812টি হল, একমাত্র বিনোদন হলো সিনেমা। হ্যাঁ, তো তখন হলো কি, ছবি ভালো যায়নি এই সংখ্যা খুবই কম। রাইট। আর সুপারহিট বছরে 15টি ছবি হতোই। হ্যাঁ, সেই দিকটা ছিল। এখন তো অ্যান্ড্রয়েড সেট দিয়ে আকাশ সংস্কৃতিতে চলে গেছে সিনেমা,
এবং এটাকে মেনে নিতেই হচ্ছে। জি, ফল জি। কমে গেছে। আপনার ঘর ভাঙা সংসার যে চলচ্চিত্রটিতে আপনি সহকারী হিসেবে কাজ করেছেন, ওটার চলচ্চিত্রের কে কে কাস্টিং ছিল এবং এটার শুটিং এর কোনো স্মৃতিমধুর ঘটনা, আচ্ছা, আমি এর যখন পিছনের গল্প বলেন, চলচ্চিত্রটির আমি পিছনের। যখন মানে আমার কাছে এই ছবিটি এত ভালো লেগেছিল যে আমি তো এসে রহমান সাহেবকে পাইনি, হিরো রহমান। এই প্রজন্ম হয়তো তাদেরকে চিনেও না, কিন্তু রহমান ভাই পাকিস্তান, দুই পাকিস্তানে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান খুব বেশি জনপ্রিয় ছিল। উত্তম কুমারের সাবস্টিটিউট বলা হতো এই দেশে। এবং ওনার তালাশ, চান্দা টান্দা বিখ্যাত বিখ্যাত ছবি আছে। তো রহমান ভাই, ওই ছবিতে আমি রহমান ভাইকে পাই। তো রহমান ভাইয়ের অভিনয় দেখার জন্য আমরা অনেকে যা বলি না যে শাবানা ম্যাডাম হলো বিখ্যাত অভিনেত্রী। জি, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ছবিটি না দেখলে ইউটিউবে আছে ছবিটি, দর্শকও দেখুক। রহমান ভাই আর শাবানা আপার যে কটা সিন ওই ছবিতে আমি করেছিলাম, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে রহমান সাহেবের অ্যাক্টিং এর কাছে শাবানা আপা কিছু না। এত বড় মাপের অভিনেতা সে, এবং তার ডায়লগ, প্রেক্ষাপট, প্রনাউন্সিয়েশন, স্টেপিং, ওনার একটি পা ছিলেন না, লাস্টের দিকে পাটা ছিল না, ওনার একটা পা কাটা ছিল, কিন্তু স্টেপিং উনি বুঝতে দিত না ওনার পা কাটা। আচ্ছা। তো ওই ছবিতে ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, সাইফুদ্দিন ভাই, এটিএম শামসুজ্জামান, মায়া হাজারিকা, সব বিগ বিগ আর্টিস্ট ছিল। জি। তো ওনারা যখন অ্যাক্টিং করতেন, তা আমার কাছে মনে হতো যে এভাবেই কি সিনেমা হয়। এবং আমার কাছে মনে হয়েছে সিনেমা পারফেক্ট হতে গেলে বড় বড় আর্টিস্ট দরকার। ওনাদের যে আলোচনা, একটা সিকোয়েন্স করার আগে যে আলোচনাটা থাকতো, যে কে কখন কি কাজ করবে, কেমন ম্যানারিজম দিবে, কেমন অ্যাক্টিং করবে, কেমন হাঁটবে, কেমন কার পরে কে কথা বলবে, কে রিয়াকশনটা সুন্দর করে দিবে, এগুলো ওনারা হিসেব করে, একদম হিসেব করে কাজ করতেন। ফলশ্রুতিতে আমরা লোকেশনে বসেই হাসতাম। আচ্ছা। এরকম আরেকটি ছবি ডাক্তার বাড়ি, আমি ওখানে অ্যাসোসিয়েট পরিচালক, ওখানে আজিজুর রহমানের ছবি ডাক্তার বাড়ি, অনেকে হয়তো দর্শক জানে। এই ছবিরও স্মৃতিচারণ করতে গেলে, যখন সুচরিতা আপার মেয়ে মারা যায় গল্পে, স্পটে এই স্মৃতিচারণটা এরকম, লাইটম্যান সহ প্রায় 40 জন লোক কাঁদতে শুরু করে দিল। সুচরিতার মতো একজন প্রজ্ঞাবান এবং এত সিনিয়র একটি অ্যাক্টিংফুল আর্টিস্ট, জাতীয় পুরস্কার আছে ওনার, উনি যখন অ্যাক্টিং করলো কান্নার, মায়ের বিলাপ, তখন স্থানীয় আমাদের ইউনিটের মধ্যে 40 জন লোক কান্না শুরু করে দিল। এখন আর শুটিং করতে পারি না, আওয়াজে ম্যানেজ করে করতে হলো। দুটি লোক, একজন স্টিল ক্যামেরাম্যান এবং একজন লাইটম্যান ফিট হয়ে পড়ে গেল। এটা আমার স্মৃতিতে খুব লাগে। এই ছবিটি করেও আমি খুব গর্ব অনুভব করছি। ছবিটি আপনার ঘর ভাঙা সংসারের শুটিং স্পটে কোনো মজাদার ঘটনা? হ্যাঁ, ঘর ভাঙা সংসারের তখন 90 সালের আন্দোলন চলছিল। আমরা ইউনিট নিয়ে নারায়ণগঞ্জের একটি জায়গায় অপেক্ষা করছিলাম। জি। শাবানা আপা প্রতিদিন যেতেন। তো হরতাল পড়ে গেল, এখন শাবানা আপা তো আসবে না, কিভাবে যাবে ঢাকাতে? কি বলে উনি, কি বললো তো? কিন্তু উনি এত দায়িত্বশীল অভিনেত্রী ছিলেন, ফিল্মে এরকম দেখা খুবই কঠিন। জি। উনি একটা স্কুটার করে, তখন তো বেবি, আমাদের মতো সিএনজি ছিল না, জি, 3 চাকার স্কুটার, জি। স্কুটার নিয়ে এসে গ্রামের মধ্যে থেকে ঘুরে 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 স্পটে পৌঁছেছে। তখন বাজে বেলা 11টা। উনি যে বললেন যে আমাকে অন্তত 20 জায়গায় আটকিয়েছে, আর আমি যখন আমার চেহারা দেখিয়েছি, বোরকা পরা ছিলেন উনি, তখনই আমাকে ছেড়ে দিচ্ছে। আমি বলছি, বিনয়ের সহিত বলছি, ভাই আমার শুটিং, আমার যেতেই হবে, ছেড়ে দিয়েছে। তো এটা একটা স্মৃতি। এটা খুবই আমার কাছে মনে হয় যে একজন শিল্পী, দায়িত্বশীল, একদম প্রফেশনাল একটা আর্টিস্টের দায়িত্বশীলতা, যেটা এখন আর আমরা অনেক জায়গায় এখন আর পাওয়া যায় না। ওই ছবির মধ্যেই ইলিয়াস কাঞ্চন ভাই অ্যাক্সিডেন্ট করে তার মাথার খুলি, মুখের উপরিভাগটা একদম উল্টে গেল, ওই থুতু থেকে টোটাল মুখটা উল্টে গেল। এটা কিভাবে? ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন। সিনেমার শুটিং এ না? না, এটা আমাদের ছবিতে না, উনি আরেকটা ছবিতে শুটিং এ গেছিলেন। তারপরে 1 সপ্তাহ পরে আমাদের শিডিউল ছিল, আমরা লোকেশনে ওয়েট করতেছিলাম ওনার জন্য, অন্য অন্য কাজ করতেছিলাম। উনি অ্যাক্সিডেন্ট করলেন, তড়িৎ তাকে পিজিতে ভর্তি করা হলো, সেখান থেকে তড়িৎ তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো। উনি 7 মাস পর্যন্ত শুটিং করতে পারে নাই। 7 মাস পরে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো, কিন্তু আমরা বসেছিলাম না। ওই ছবিতে একটা গান আছে, ভাবি ও লক্ষ্মী ভাবি। এই গানটির 75 ভাগ ইলিয়াস কাঞ্চন নাই, 75 ভাগ ড্যামি দিয়ে করা। আমাদের শাহী নামে একটি ছেলে ছিল ফাইটের,
এই ছেলেটিকে ইলিয়াস কাঞ্চনের মতো বডি, চুল টুল পরিয়ে পিছন থেকে ভাষায়, গানের পিছন থেকে সাবান আপার যত শট আছে সব ইলিয়াস কাঞ্চনের পিছন, আর সাবান আপার ফেস। জি ইলিয়াস কাঞ্চন আসার পরে একদিন শুধু ইলিয়াস কাঞ্চনের লিপগুলো নেওয়া হলো, ওই ছবিটিও গানটিও সুপার হলো। বাহ, দারুণ দারুণ। ওই ঘর ভাঙা সংসারের যে স্মৃতিচারণ করলেন খুব হ্যাঁ। সুন্দর। তো আপনার আরেকটি চলচ্চিত্রে আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, রঙিন কাঞ্চনমালা। এইটার একটি আমার নিজস্ব একটি স্মৃতিচারণ বলি। আমি তো প্রথম এই ছবিতে ঢুকলাম অর্ধেক হওয়ার পরে, জি তখন রোজিনা ম্যাডাম নাম করা আর্টিস্ট, জাতীয় পুরস্কার পেয়েছে জি কয়েকটি ছবিতে, অন্নবধূ এরকম। তো রোজিনা আপা আমার কাছে, তো তখন আমি দর্শকে হয়ে সিনেমাতে ঢুকলাম দর্শক থেকে এসে টেকনিশিয়ান হিসাবে, তো আমার কাছে তো ওনারা মনে হচ্ছিল পরী বা আর এক জগতের মানুষ, জি জি ধরাছোঁয়ার বাইরের মানুষ। তো আমার আমি যখন আর্ট কলেজ থেকে আসছি, আমার প্রথম কাজ ছিল সিনেমায়। তখন সিনেমায় 7-8 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতো এক একটা ছবি। জি জি তো আমি 7 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমার কাজ হলো খাতায় রোজিনা কি কি ড্রেস পরেছে, হ্যাঁ, নায়ক সাত্তার সাহেব কি কি ড্রেস পরেছে, ড্রেস কন্টিনিউটির জন্য। হ্যাঁ, ড্রেসগুলোকে লিখে একে একে হ্যাঁ ওখানে একটা দাগ দিয়ে লেখা হতো, এখানে একটি লাল কলম আছে, এখানে একটি লাল জুতা আছে, জি এরকম করে ইন্ডিকেট করে রাখতে হতো। কারণ এই শুটিং এর পরবর্তী সিন হয়তো আরো 2 মাস পরে হবে, এগুলো রাখতে হতো। তো প্রথম দিনই রোজিনা একটি জুতো পরলো, এই জুতোর বেল্ট কেউ লাগাতে পারছে না। তো আমি ইউনিভার্সিটি থেকে আসা একটি ছেলে, খুব পশ ছেলে, তখন তারুণ্য আছে, আমাকে ডিরেক্টর নির্দেশ দিলেন, পরে অবশ্য উনি এটার কারণ বলেছেন, সেটা আমি পরেই বলছি। জি। বলছে রোজিনার জুতোটা বেঁধে দাও। জুতো হ্যাঁ, তা আমি মাটিতে বসে ওনার পাটা মোড়ায় উপরে উঠিয়ে আমি তার জুতো বাঁধতেছিলাম। জি জি তো আমার কাছে খারাপ লাগেনি, যেহেতু আমি শিল্প মানা মানুষ, আমি নাটক করা মানুষ। পরে রাতে বলছে ডিরেক্টর আমাকে, যে তোমাকে দিয়ে আমি জুতা বাঁধালাম কেন জানো? এবার না স্যার, আমি তো জানি না। বলছে, তুমি একজন ডিরেক্টরের সব কাজ জানতে হয়, তুমি অত নিচে নামতে পারবা কিনা, কারণ প্রয়োজনে তোমাকে পানির মধ্যে নেমে আর্টিস্টকে দেখাতে হবে যে অ্যাক্টিং করতে হবে, এরকম রাইট। তুমি যখন ডিরেক্টর হবা। তো কাজেই তোমাকে আমি এটা টেস্ট করলাম। বাহ বাহ, টেস্টে পাস করছেন তো? হ্যাঁ, পাস করছিলাম। ওইটা আর্টিস্ট হিসেবে কে কে ছিল চলচ্চিত্র? ওই ছবিতে আর্টিস্ট ছিল রোজিনা, সত্তার, তারপরে আমাদের রাজ ভাই নামে একজন ভিলেন, আর ছিলেন রোজিয়াপা, ছিলেন শওকত আকবর সাহেব, সুষমা দি। স্ক্রিপ্ট ওটা লিখছিল কে? ওটার স্ক্রিপ্ট লিখেছিল আহমদ জামান চৌধুরী, খুব বিখ্যাত সাংবাদিক, জি চলচ্চিত্র বোদ্ধা এবং ভালো কাহিনীকার। ওনার বিখ্যাত বিখ্যাত ছবি আছে, বাদিতে গেট থেকে বেগম, এরকম বড় বড় ছবি আছে ওনার। তো আপনার এই ছবিটি যখন সিনেমা হলে প্রদর্শিত হয়, কতগুলো হল পেয়েছিল এবং ব্যবসা সফল হিসেবে কত টাকা আয় করেছিল? ওই ছবি সুপারহিট। আলমগীর পিকচার্স প্রায় 150-র মতো ছবি বানিয়েছে। বাংলাদেশের মুভি মোগল বলে ওই ভদ্রলোককে, AKM জাহাঙ্গীর খান। ভদ্রলোক সত্যি ভালো মনের মানুষ, ভালো শিল্প মানা মানুষ এবং ভালো ভালো সিনেমার ব্যবসায়ী ছিল। মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো উনার ঘরের এই ছবি, ওই ছবি প্রচন্ড ব্যবসা করেছিল। কিন্তু হল যদি বলেন যে আমি কতটি হল পেয়েছিলাম, তখন কিন্তু 1200 হলের বেল্ট ভাগ ছিল, যেমন চিটাগাংয়ে কবে চলবে, খুলনায় কবে চলবে, রাজশাহী বেল্টে কবে চলবে, বেল্ট টোটাল হ্যাঁ। তো তখন দেখা গেল ঢাকা যদি আগে ঢাকার বাইরে রিলিজ দিতাম, তাহলে 1 মাস পরে ঢাকায় আসতো। আর যদি ঢাকায় রিলিজ দিতাম, 1 মাস পরে হয়তো চিটাগাং গেছে, রাজশাহী গেছে, এরকম বেল্টে যেত। সেতে প্রথমে বোধ হয় আমাদের 35টা প্রিন্ট, 35টা হলে রিলিজ হয়েছিল। জি, ওই ছবি সুপারহিট ছিল, অনেক টাকা ব্যবসা করেছে। আইডিয়া করে এভাবে তো আইডিয়া করে সিনেমা প্রথম রান বলি আমি, ঘর ভাঙা সংসার প্রথম রানে ছবিটির তখনকার বাজেট ছিল মাত্র 40 লাখের নিচে, কিন্তু প্রথমবারই, মানে অর্থাৎ প্রথম রান বলতে আমরা বলবো প্রথম 2 বা 4 সপ্তাহের মধ্যে ওই ছবি প্রায় 1.5 কোটি টাকা ব্যবসা করে। বাহ, এবং ওই ছবিটি সর্বসাকুল্যে 3.5 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল সেই সময়। না, এখন বর্তমান যুগে প্রায় 30 কোটি টাকার সময়। হ্যাঁ, তো ভদ্রলোক তো 14-15 বিঘা জমি কিনলেন, বিভিন্ন উনি মার্কেট করেছেন একটি তালুটিয়াতে, মানে মোবাইলের তালুটিয়াতে একটা মার্কেট করেছেন, পেট্রোল পাম্প করেছেন, সবই সিনেমার টাকা। তখন তো সিনেমা প্রডিউসার অল্প কটা টাকা নিয়ে এসে কোটিপতি হয়ে যাওয়ার একমাত্র ব্যবসা ছিল সিনেমা। রাইট।
আপনি সহকারী পরিচালক হিসেবে আরেকটি চলচ্চিত্রে কাজ করেছেন, চলচ্চিত্রটির নাম দিল। এই চলচ্চিত্রটি নিয়ে একটু স্মৃতিচারণ। ছবিতে গল্পটা লিখেছে কে, কাস্টিং কে এবং ব্যবসা সফল কিরকম কি সব মিলে হিসাবে? দিল ছবির কাহিনীকার হলো ওই ভদ্রলোক আমেরিকাতে যে চলে গেছেন, বেঁচে আছেন কিনা জানি না, প্রফেসর সাইদুর রহমান। আচ্ছা। তো প্রফেসর সাইদুর রহমান সাহেবের প্রায় অনেক ছবি বাংলাদেশে, প্রায় 120টার উপরে ছবি আছে। উনি খুব বড় মাপের কাহিনীকার বাংলাদেশের। উনি লেখেন, ওখানে একটি সিনস দৃশ্য, দুটি দৃশ্য ছিল, এটা আমার স্মৃতি। মানে আমি তখন লেখাপড়া জানতাম, ভালো হাতের লেখা ছিল, নাটকীয়তা ছিল, আমি নাটক করতাম যেহেতু, সাহিত্যবোধ ছিল। হঠাৎ 3টা সিকোয়েন্স, প্রেম হবে কি করে নায়ক নায়িকার সঙ্গে, এইটাই রাইটার খালি আলোচনাই করতেছিল প্রায় 10 দিন ধরে। কিভাবে প্রেমটা শুরু করা হবে, কিভাবে প্রেমটা শুরু করা হবে। তা আমি তখন স্ক্রিন ডিরেক্টররা যাদের হাতের লেখা ভালো, তারা ওই স্ক্রিপ্ট রাইটার কাহিনীকারের সঙ্গে বসে কপি করতাম। হ্যাঁ। উনি হয়তো একটা হজবরলার মতো ট্রেনে লিখে দিত, ওটা স্ক্রিন ডিরেক্টর আর কি নিয়ে সুন্দর করে সিনেমার চিত্রনাট্য করতো। এবং ততদিনে ওই স্ক্রিন ডিরেক্টর হয়তো, যেমন আমি 7 নম্বর থেকে ততদিনে চলে আসছি চিপে, তার মানে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে চিত্রনাট্য সম্পর্কে। তো 3টা সিন যখন আসতেছিল না, তা আমি তো ইয়াং মানুষ, খুবই ইয়াং তখন, আর আজ থেকে 34 বছর আগের কথা, প্রায় 34 বা 30 বছর আগের কথা। তো আমি ওনাদেরকে একটা আইডিয়া দিলে ওনারা বললো যে এরকম হয়। হ্যাঁ হয়, তো কোথায় লেখো, লিখে দেখাও। তখন লিখলাম সিকোয়েন্সগুলো, যে সাইকেলে চললে একটি মানুষ যদি সাইকেলে ডবলিং করে সামনে একটি মানুষকে নিয়ে যায়, তাহলে পোকাগুলো কিন্তু উড়ে চোখে আসে। জি। তো আমি শুরু করলাম যে ওই পোকা এসে নায়িকার চোখে পড়বে। এবার ওই চোখের পোকা সরাতে গেলে নায়ক এমন কাছাকাছি যাবে, নাকের কাছে নাক, ঠোঁটের কাছে ঠোঁট, চোখের কাছে চোখ, এই থেকে রোমান্স শুরু হবে। দারুণ, আপনার কনসেপ্ট ছিল? আমার কনসেপ্ট ছিল। আচ্ছা, দারুণ। ওটা খুব অ্যাপ্রিশিয়েট করেছিল। 3টা সিন আমার লেখা ছিল। এবার শুটিংয়ে যখন আসলাম, আফসানা বিবি শ্রদ্ধেয় মানুষ, প্রচন্ড নাট্য ব্যক্তিত্ব, ভালো অভিনেত্রী, সত্যিই উনি একটি ভালো অভিনেত্রী। ওই ছবিতে অনেক রিকোয়েস্ট করলাম আমাকে যে আমাদের একটা বোন দরকার ছবিতে, পাচ্ছি না, এখন নাইমের বোন হবে, আর আমাদের শবনম আপার মেয়ে, কিভাবে সম্ভব। ওনাকে অনুরোধ করার পরে বড় ডিরেক্টর আজিজুর রহমান, প্রতিযোগিতা ডিরেক্টর, তার ছবির ঘন্টা, অশিক্ষিত, জনতা এক্সপ্রেস সহ বিখ্যাত বিখ্যাত ছবি থাকায় উনি প্রথমে গড়িমসি করলেও পরে রাজি হয়েছিল। ওই একটি ছবি উনি করেছেন। উনি সেটে আসলে যখন অভিনয় করতেন, উনার তো নাটকীয়তা, অভিনয়ের, মঞ্চের অভিনয়ের যে পারফরমেন্স, সেটা তো অনেক গভীরতায়। কিন্তু আমরা সিনেমায় তো একটু একটু চাটুকদার অথবা একটু দর্শকদের মনোরঞ্জনের জন্য ডায়লগ প্রেক্ষাপন করি, আমাদের স্টাইলটা এরকম। হ্যাঁ, বাণিজ্যিকতা, এক কথায় বাণিজ্যিকতা। তো এটা আফসানা ম্যাডাম প্রথম দিকে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, বারবার বলছিলেন যে কি রকম যেন লাগছে আমার কাছে, ওরা এইভাবে ডায়লগ বলছে, আমি যেন কেমন বলছি। আচ্ছা আচ্ছা। পরে ডিরেক্টরও শিখিয়ে দিতে লাগলো। আমি একটু আগ বাড়িয়ে চিফ স্ট্যান্ড হয়ে গেলাম, তো আমি আগ বাড়িয়ে বললাম যে আমি একটু দেখাই। তো আমাদের ডিরেক্টর খুব বুদ্ধিমান এবং মেধাবী ছিলেন, তো উনি চিফ স্ট্যান্ডকে সবসময় বেশ ছাড় দিতেন, বলতেন যে ঠিক আছে দেখাও। তো আমি অ্যাক্টিং করে, মানে অ্যাক্টিং তো আফসানা মিনি যেটা করছেন সেটা কিন্তু বিখ্যাত অ্যাক্টিং করছেন সে, কিন্তু ওটা ফিল্মেটিক, সিনেমার মনোরঞ্জনের মতো না। হাঁটাটা, লাইট নেওয়াটা, আমাদের তো লাইট, হাঁটতে হাঁটতে লাইট নিতে হয়, লাইটটা কোন অ্যাঙ্গেলে আছে, মুখটা ছায়া পড়ছে কিনা, এগুলো দেখতে হয়। তো আমি একটু দেখিয়ে ঘুরে ঘুরে অ্যাক্টিংটা করে করে দেখালাম। আমার চেয়ে হয়তো উনি 1000 ভাগ বেশি দিয়েছে, কিন্তু ওইটার পথ প্রদর্শন করে দিলাম আমি, যে এইভাবে এইভাবে এরকম করেন তাহলে কিন্তু হবে। তো 2-3 সিট অ্যাক্টিং করার পরেই উনি বললো না আসলে তো ভালো লাগছে এখন আমার কাছে, বাণিজ্যিকতার যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। এটা একটি স্মৃতি। এই ছবির ব্যবসা সফল? দিল শাবনাজ নাইমের দ্বিতীয় ছবি, চাঁদনির পরের ছবি। জি। এটার ব্যবসার অ্যামাউন্টটা আমি বলবো না, কারণ প্রডিউসার ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে দ্বন্দ্বে থাকতে পারে, এটা তো প্রডিউসারদের ব্যাপার। জি। তবে চাঁদনির ব্যবসা যা করেছিল তার চেয়ে প্রায় কাছাকাছি ব্যবসা করেছিল। আমাদের ও সময় এমন ছিল রে ভাই,
আমরা শুটিং এর শেষ দিন সব কান্নাকাটি করতাম যে এই আর্টিস্ট আজকে এই ছবিতে নিছি, পরের ছবিতে তো এই আর্টিস্ট থাকবে না, এই ক্যামেরাম্যান থাকবে না, হয়তো বা এই মেকআপম্যান থাকবে না। আমরা যে ইউনিট হিসেবে 2 মাস 3 মাস কাজ করলাম বা 6 মাস একসাথে কাজ করলাম, এদের সাথে আবার দেখা হবে না। আমি থাকবো একদিকে এক ছবি নিয়ে ব্যস্ত, তারা থাকবে অন্য ছবি নিয়ে ব্যস্ত। তখন তো ছবি প্রত্যেকের হাতে ছবি, ছবি, হ্যাঁ হ্যাঁ, তখন কান্নাকাটির রোল পড়ে যেত। বাহ দারুণ। এবং লাস্ট দিকে যে দেখা গেল আজকে বিদায়বেলা কে খাওয়াবে, মানে প্রডিউসারের টাকা না, আমি আর্টিস্ট, আমার টাকায় আজকে খাবে। খাসি জবাই হতো, গরু জবাই হতো। বাহ দারুণ। আপনি কত সালে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, কোন ছবির মাধ্যমে? আমি আসলে ওই সময় ছবিতে পরিচালক হতে চাইনি, আরো ভাবছিলাম আরো কিছু পরে ছবি কি করবো। তো এক ভদ্রলোক একটি ছবি আরম্ভ করে একদিন শুটিং করার পরে স্টপ করে মরে যান, পরিচালক পুলিন মিত্র, আচ্ছা, দিলীপ বিশ্বাসের ফুফাতো ভাই। জি। মরে গেলে এই টাকাটা এফডিসিতে আটকে যায় ভদ্রলোকের। এফডিসিতে যে টাকাটা জমা ছিল, ওনার ফাইন্যান্সার ছিলেন আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে আমাকে ঠিক না, পুলিন মিত্রর ওয়াইফকে বললেন যে আমি তো টাকা ফেরত নিব না, আমি একটা ছবি করতে আমি এসেছিলাম পুলিন মিত্রের কাছে, আমি একটি ছবি করতে চাই। তখন এই পুলিন মিত্রের বউ আমাকে খুব ছেলের মতো স্নেহ করতেন। উনি ডেকে বললো যে সারোয়ার তুমি পরিচালক হয়ে যাও। তো আমি বললাম যে ভাই আমি তো খুব কেবল চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছি কয়েকটা ছবি মাত্র, আমি পরিচালক হতে চাই না, আরো পরে হতে চাই। আচ্ছা আচ্ছা। তখন আমাদের এডিটর ছিলেন আমজাদ হোসেন, উনি খুব বিখ্যাত অনেকগুলো ছবি করছেন, ন্যায় যুদ্ধ, চাকর, বিখ্যাত বিখ্যাত ছবি আছে, এই ঘর ভাঙা সংসার, বিখ্যাত বিখ্যাত ছবি আছে। তার উনি আমাকে সাহস দিলেন, বললেন যে তুমি তো পড়াশোনা ভালো, আর্ট কলেজের ছাত্র, তুমি ভালো করবা, আমরা তো তোমাকে অবজার্ভ করছি, তুমি ছবিটা করো। জি। এবার আমি আমার স্যার আজিজুর রহমান সাহেবকে জিজ্ঞেস করলাম যে স্যার এরকম এরকম বলতেছে। তখন উনি খুব প্রাউডলি বললেন যে ছবি তুমি হয়তো 20 বছর পরে একটা ছবি পাবা, অথবা 15 বছর পরে একটি ছবি পাবা, তুমি এখন থেকে শুরু করো না। সব ছবি যে ভালো যাবে বা এই ছবিটি যে রিলিজ হবে তারও ঠিক নাই। রাইট। অর্ধেক পথে যে একটা আর্টিস্ট মরে গেলে ছবিটি বন্ধ হয়ে যাবে। রাইট। তুমি কাজ শুরু করো, কাজ শিখতে পারবে, নিজে যখন কাজ করবা দায়িত্ব নিয়ে, তখন অন্তত তোমার হাতে ঘড়িটা হতো হবে। রাইট রাইট, প্র্যাকটিস হবে। হ্যাঁ, এই প্র্যাকটিস করার কারণে ছবিটি আমি আরম্ভ করি। জি। তো ছবিটি শেষও করি। ছবির শেষের 2 মাস আগে, ছবির নামটা কি? সজল পিয়া। ছবিটি সেন্সরও হয়। সেন্সর যেদিন হয় তার 2 দিন পরে আমার এই ছবির প্রযোজক যিনি ছিলেন, হ্যাঁ, তিনি কাকতালীয়ভাবে কি এক কারণে যেন জাপান চলে যান, আর আজ পর্যন্ত ফেরেননি। ছবিটা আর মুক্তি দিতে পারি নাই, মুখ থুবড়ে পড়ে আছে, সেন্সরেই পড়ে আছে। এবং ওইটা আমি চাঁদনি ছবির সমস্ত আর্টিস্ট নতুন ছিল, ওইটার অনুপ্রেরণায় আমার ওই ছবিতে সমস্ত আর্টিস্ট নতুন ছিল, আমি কাউকে পুরনো নেইনি। আচ্ছা। হ্যাঁ, এবং গানগুলো খুব বড় বড় আর্টিস্ট শিল্পীরা করেছিলাম, সাবিনা আপা, ইন্দু কিশোর, খালেদ হাসান মিলু, এরকম তৎকালীন সময় বেবি নাজনীন, এরকম তৎকালীন সময়ের বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা গানগুলো করেছিলেন। আবু তাহের সাহেব ছিলেন সুরকার, টেকনিশিয়ান, আর্টিস্ট খুব ভালো ছিল। নতুন সবচেয়ে একঝাক ছেলে মেয়ে নিয়ে ছবি করছিলাম। পরবর্তীতে ওই ছেলেমেয়েরা অনেক ছবি করেছে। তারপরে এই ছবি বাদ, এরপরে ছবিতে একটি ভিন্ন জোয়ার আসলো আমাদের। আপনারা জানেন যে ছবির বাজার নষ্ট করলো কিছু লোক। জি। তখন আমরা যারা একটু লেখাপড়া জানা পরিচালক, 13 থেকে 14টি লোক সিনেমাটাকে নষ্ট করলো ব্যবসায়িকভাবে, খুব বাজেভাবে ছবি বানানো আরম্ভ করলো। এবং তাদের শিক্ষা জ্ঞানও ছিল না, লেখাপড়া জ্ঞানও ছিল না। এই লোকগুলো হয়ে গেল ডিরেক্টর, প্রডিউসার। তখন আমরা পিছনে চলে গেলাম, আমরা আর সামনে আগালাম না। পেয়েছিলাম ওই সিনেমাও, ওইগুলো সিনেমাও আমার হাতে এসেছিল, অনেক 10-12টা এসেছিল। আমি বললাম না, আমার পক্ষে, আমি লেখাপড়া জানা মানুষ, এই ছবি করা সম্ভব না। এই রুচি নিয়ে আমি সিনেমায় আসিনি। তাহলে আপনার প্রথম ছবি রিলিজ হয়েছে কোনটা? এরপরে আমি ওই যে ধাক্কা খেলাম, জি, এক ধাক্কায় 94 সাল থেকে 2013, এতগুলো বছর, অর্থাৎ 13 আর 6, তাই তো হয়। হ্যাঁ, 19 বছর বেকার থাকলাম। 19 বছরে আমি নাটক বানিয়েছি বিটিভি, টুকটাক সংস্কৃতির মধ্যেই ছিলাম, কারো ছবির কাজ করে দিয়েছি পিছন থেকে, এভাবেই চলেছি। 19 বছর পরে এক ভদ্রলোক আসলেন। আমার ভাগ্য ওরকমই, এটা কেন আমার জন্য হয় আমি জানি না, আমাকে ম্যাক্সিমাম প্রডিউসারই বলে আপনি তো ভালো পারেন, আপনি নতুন দিয়ে ছবি করবেন। এরপর নতুন দিয়ে ছবি বানালাম, হলো সেই তুমি অনেক নিকা।
সেই তুমি অনামিকা। অনামিকা। জি, এটার এটার গল্প কিভাবে লিখলেন, এটাতে আর্টিস্ট কে কে ছিল এবং আচ্ছা, এটা এর মধ্যেও স্মৃতি, টোটাল স্মৃতি বল। আচ্ছা, এর মধ্যেও 4টা নায়ক নায়িকা ছিল নতুন, দুজোড়া নায়ক নায়িকা, দুজোড়াই নতুন। আচ্ছা, সাথে ছিল হেলাল খান, রেবেকা, আর এক ভদ্র মহিলা ছিলেন, তার নামও রেবেকা। তারপর ছিল মুকুল তালুকদার, আমাদের জ্যাকি, ববি, এরকম মিলিয়ে ছবিটি ছিল। ছবিটি ব্যবসাও করেছে ভালো। জি, 65 লাখ টাকার ছবি। ছবিটি প্রথম ফার্স্ট রানেই 16 লক্ষ টাকা ব্যবসা করে বাহ, প্রথম মাসেই। জি, দ্বিতীয় মাস থেকে আমাদের তো তখন ভাড়ার সিস্টেম ছিল, প্রতি মাসেই তো ভাড়ায় যায়, প্রতিটা প্রিন্ট ভাড়ায় গেলে 10,000, 15,000, 20,000 করে আসে। তো ওইভাবে পরবর্তীতে এসছে। ওই ছবিও আমি নতুনদের নিয়ে কাজ করতে, যে তো নতুনদের তো বুঝিয়েই কাজ করতে হয়, ধমক দেওয়া যায় না, ধমক দিলে তারা সিকোয়েন্সের মধ্যে ঢুকতে পারে না, দৃশ্যের মধ্যে যেতে পারে না। মানসিকতা, শিল্পী তো কাদামাটির মতো, শিল্পীকে ধমক দিয়ে কাজ করানো যায় না, জি, শিল্পীকে বুঝিয়ে কাজ করতে হয়। তো ওই ছবিটি আমি আমার জীবনের শ্রেষ্ঠ মেকিং ছবিটা, আর মেকে ওইভাবে করতে পারবো কিনা। গল্পটা লিখছিলেন, সংলাপ চিত্রনাট্য আমার, কাহিনীটা ছিল আনোয়ার সিরাজি নামে এক ভদ্রলোক, আমাদের ফিল্ম ডিরেক্টর। জি, আনোয়ার সিরাজি ভাই। হ্যাঁ, ওনার হলো কাহিনীর মূল গাঁথুনিটা, কাহিনীটা ওনার। জি, ওই কাহিনীটা নিয়ে আমি চিত্রনাট্য এবং সংলাপ আমি দিই। আপনি লিখছেন? হ্যাঁ, আমি লিখেছি। আমি খুব সিনেমার পরিচালনার চেয়ে ভালো লিখি, এটা আমাকে বিখ্যাত সব রাইটাররা বলেছে যাদের সঙ্গে কাজ করেছি। যেমন আমাদের দেশের ফিল্ম সিনেমার কাহিনীকার যারা ছিলেন, যেমন আহমদ জামান চৌধুরী সাহেবের সাথে ছবি করেছি একটা, আমি লিখতাম তোমার সাথে। প্রফেসর সাইদুর রহমান সাহেব, বিলাল আহমেদ ভাই, তারপরে আমাদের জহরুল হক সাহেব, তারপরে আসেন আমাদের ছোটকু আহমেদ ভাই, সর্বশেষ এটিএম শামসুজ্জামান ভাই। এনাদের সবার সাথেই আমি সংলাপের কাজ করতাম, লিখতাম। ওনারা সবাই বলতো আসলে তুমি খুব ভালো সংলাপ লেখো, আচ্ছা, খুব ভালো সংলাপ লেখো। তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলো ছবিরই সংলাপ লিখেছি, কাহিনী লিখেছি, আমার নাম যায়নি। সিনিয়ররা যারা কাহিনীকাররা আমাকে নিত, আমি লিখে দিলে ওনাদের নামেই যেত, আমি আমার পারিশ্রমিক পেতাম। তো আমার যে 2-3টে ছবি, খাস জবিন এটা আমার সংলাপ, সজল পিয়া আমার সংলাপ চিত্রনাট্য, সেই তুমি অনামিকা আমার সংলাপ চিত্রনাট্য। বর্তমানে আরেকটি ছবি আমি করছি, আপাতত নামাসে ভালোবাসার দিওয়ানা, ওটারও সংলাপ, কাহিনী, চিত্রনাট্য সব আমার। এটাও সব নতুন ছেলে মেয়ে। বাহ। হ্যাঁ, প্রডিউসাররা আমার কাছে কেন যেন আসে নতুন ছেলে মেয়ে দিয়ে ছবি বানায়। আপনার অন্যতম একটি চলচ্চিত্র খাস জমিন, এই ছবিটা নিয়ে আপনার স্মৃতিচারণ, ছবির শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত। একটা হাসির ব্যাপার। জি, খাস জমিনটা মুক্তির সময়টা খুব বাজে হয়েছে, মানে তাড়াহুড়ো করে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে কোনো পাবলিসিটি ছাড়া 3 দিনের মধ্যে ছবিটি রিলিজ করতে হয়েছিল, সিনেমার ভিতরগত পলিটিক্সের কারণে। আচ্ছা, বাধ্য হয়ে, জি, কোনো প্রচার দিতে পারিনি। ছবিটা ছিল এখনকার এই বৈষম্য বিরোধী যে গণজাগরণ, এই ছবিটি দেখলে কিন্তু ইউটিউবে আছে, যে কোনো দর্শক দেখলে বুঝতে পারবে, মানে মানুষের একটি গণজাগরণ দরকার। আমি খাস জমিন সম্পর্কে বলতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীনের পরে পাকিস্তান সরকারের কাছ থেকে আমরা একটি স্বাধীন ভূমি পেয়েছি, অর্থাৎ খাস জমি কাউকে বরাদ্দ দেওয়া হয়েছে, আচ্ছা, একটা বাঙালি জাতিকে বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দ আমরা নিয়েছি, ছিনিয়ে নিয়েছি। জি, এই খাস জমিনের মধ্যে মানুষ, খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, এবং এই জমিটাকে গ্রাস করতে চায়, দেশটাকে গ্রাস করতে যায় কিছু দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে গণজাগরণ দরকার। আমার গল্পটা একদম এবং একটি জিনিস, এটা বিখ্যাত আমাদের পরিচালক, কাহিনীকার, ওনাকে চিত্র নির্মাতা বলা চলে, আমজাদ হোসেন ভাই একটা বিখ্যাত ক্যারেক্টার করেছেন। কাজী হায়াত ভাইয়ের মতো সুনির্মাতা একটা ক্যারেক্টার করেছেন, 2 মেরুর 2জন ক্যারেক্টার। এনারা দুজনই গল্প শুনে, আমি গল্প যখন বলতাম একদম সংলাপ সহ ওনাদের বোঝানোর জন্য, প্রথম দিকে গেলে তো আমাদেরকে গল্প বলতে হয় যে আমার ক্যারেক্টারটা, তার মধ্যে আছে আবার প্যারালাল যদি গল্প থাকে দুজনের জেলাসি, আমারটা বড় না ওরটা বেরো, ও বেশি কথা বলবে না আমি বেশি কথা বলবো, গুরুত্ব কার চরিত্র। তো আমজাদ ভাইরা যখন গল্প শোনালাম তিনি কাঁদতে শুরু করে দিলেন টাইম নিয়ে। এখন আমরা দুপুরে ভাত খাবো আর খাইতেছেন না, কাঁদতেছেন রীতিমতো। ঠিক হায়াত ভাই ইমোশনাল মানুষ, সেও তার ক্যারেক্টারটা শুনে কেঁদে ফেলল। এই গল্পটি যখন স্টার্ট করলাম, গল্পের মধ্যে স্বাধীনতা পরবর্তী ছবি ছিল
কিছু পোস্টার ছিল ছবি গল্পের মধ্যে, সেটা হলো শেখ মুজিবরের পক্ষে, স্বাধীনতার পক্ষে জি শেখ মুজিবরের কিছু স্লোগান। হ্যাঁ যে কোনো কারণে আমি চিত্রনাট্যতে ছিল, আমি পোস্টারগুলো বানিয়ে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, প্যানা বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে পোস্টার করবো, ফ্রেমও বানিয়েছিলাম যে এখানে এখানে রাস্তার মোড়ে থাকবে, ওটার নিচে শুটিং হবে, এই হবে সেই হবে। কিন্তু আমজাদ ভাই এটা করতেই দিলেন না আমার, বললেন যে না তুই এটা এইভাবে করিস না, করলে তোকে একটি গোষ্ঠী বা জাতিতে বিভক্ত করে ফেলবে, তুই আমজনতার কাছে যা, তুই কোনো পোস্টারিং করবি না একটি ছবি। তখন আমি এইটাকে ঘুরিয়ে অন দ্য স্পটে নারী জাগরণটাকে প্রমিনেন্ট করে দিলাম, যে এই দেশে একটা নারী জাগরণও দরকার। এই নারীদের দিয়ে মিছিল করিয়ে লাস্ট দৃশ্যগুলো দৃশ্যায়ন করি, ক্লাইম্যাক্সটা। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই ছবিটি জাতীয় পতাকা দিয়ে শুরু হয়েছে, আমাদের দেশাত্মবোধক গান এবং জাতীয় পতাকা দিয়ে। লাস্ট শট হলো ৬৮,০০০ গ্রামের মানুষের কথা আমি বলবো, আমজাদ হোসেন বলতেছে, আর আমি তাদের সুরে গান গাইবো বলে আবার জাতীয় সঙ্গীত শুরু হয়। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু, জাতীয় সঙ্গীত দিয়ে শেষ। এবার একটি ক্যারেক্টারের কথা না বললে হয় না, এই ছবিতে একটি ভিলেন দরকার, যে লোকটি আমাদের ধরেন মোস্তাক টাইপের অথবা ইহাইয়া খান টাইপের, টেক্কা খান টাইপের, এরকম একটি জায়গায় একটি ভিলেন দরকার যে ঠান্ডাভাবে ক্রিমিনালি করবে, তার কোনো মারামারি নাই, সে ঘুষি মারবে না, জোরে কথা বলবে না, বাঁচতে 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 কোনো লোকই পাচ্ছে, এবং চেহারাটা থাকতে হবে খুবই পলিশ মিষ্টি। হ্যাঁ, ওর মধ্যে ভিলেনিক কোনো ছোঁয়া থাকতে পারবে না। হ্যাঁ, আপনার মতো সুন্দর একটু সুদর্শন চেহারা, আচ্ছা জি, কিন্তু কাজটি ভালো, সে দেশটাকে গ্রাস করতে চায়। জি, গল্পটি এরকম। আচ্ছা, তো তখন আমজাদ ভাই হঠাৎ করে আমাকে বললেন, এবার এক কাম কর, স্যার কি কাজ করবো, তুই তো লোক পাইতেছ না, তোর প্রডিউসারটাকে ভিলেন বানায় দিই। কেন? তোর চেহারাটাই হাসি দেখ, অভিনয় পারে। আমি হ্যাঁ, উনি ওনাকে, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার আখতারুজ্জামানের কাছে অ্যাক্টিং শিখিয়েছি। আচ্ছা, এবং ওনাকে দিয়ে দুটো নাটক করেছি। বাহ, কিন্তু সিনেমা দেখে আমি ওনাকে নিয়ে ভয় পাচ্ছি যে এত বড় চরিত্র উনি যদি করে আমার ছবিটি তো ফ্লপ করবে, ব্যবসা হবে না। কয় না, আমি বলছি। এর মধ্যে হায়াত ভাই ওইটা সাই দিল যে হ্যাঁ তুমি করাও, ওর তো চেহারা হাসি হাসি, অ্যাক্টিং খারাপ করবে না, তুমি দেখো, তোর সঙ্গে কথা বলে দেখছি তো। এখন আমার প্রডিউসার বলে যে ভাই আমি তো কিভাবে এই ছবিটি করবো, আমি তো সাহস পাই না। তখন ওনারা দুজন বললেন যে আমরা দুজন আছি, আর সবার অ্যাক্টিং ভালো করে, আমি ভালো অ্যাক্টিং করি, যেহেতু আমি মঞ্চে করি, আমি খুব ভালো অ্যাক্টিং করি। তাই আমি বললাম আমি যা যা দেখাই দেবো সেইটা আপনি করতে, ওই ওনাকে ভিলেন নিয়ে ছবিটি করি। এবং ছবিটি দেখলে বুঝবেন উনি কিন্তু ফেল করেনি। আমার ছবি যদি ব্যবসা নাও করে, আমি কিন্তু অনেক খুশি যে আমার চরিত্রটা উঠছে ওনাকে দিয়ে। মানে আমার ওরকম একটা ঠান্ডা চরিত্র দরকার ছিল। বাহ বাহ বাহ, দারুণ। আপনার সাথে আজকে অনেক কথা হলো, অনেক আড্ডা হলো। সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের প্রতি কিছু বলুন, ক্যামেরার দিকে তাকি। আপনারা হলে না যেতে যেতে 1208টি হল থেকে 70টি হলে এসে নেমেছে। এখন 70টি হলের মধ্যে ঈদে চলে 70টি, বাকি সময় 30টি হল চলে। আমরা কি দিয়ে ছবি বানাবো, এই কথাটি আপনারা মনে নেবেন। হলে গিয়ে একটু টাকা দিয়ে ছবি দেখুন, তারপরে গালি দিন, ভালো ছবি হলে গালি দিন, ভালো ছবি হলে আপনারা তালি দিন, গালি দিন, তালি দিন, আমাদেরকেই তো দিবেন, বাঙালিদেরকেই তো দিবেন। বাঙালিদেরকে কেন আপনারা ভুলে যান? আমরা তো বাঙালি নির্মাতা, আপনারা বাঙালি দর্শক, এখানে থাকেন। সমস্ত বাঙালি ভাই বোন প্রত্যেকটি দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছবি দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আমি ভাইয়ের সাথে একমত, নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। ধন্যবাদ সকলকে। আমাদের এই সিনেলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।